হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আমি তোমাদের অভিজিৎ স্যার। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস, যেখানে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিএসএসসির জন্য গ্রুপ সি এবং ডি এর বিশেষ প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর। তোমরা প্রিভিয়াস ভিডিও দেখেছো, যেখানে আমরা বহু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আপকামিং এক্সামের জন্য। তো সেরকম আরো একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের জিকের সাথে সাথে হিস্ট্রির, জিওগ্রাফি এবং অন্যান্য ইংলিশেরও কিছু প্রশ্ন উত্তর কিন্তু আজকে আলোচনা হবে। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু দিও। প্রথম প্রশ্ন: কোন বছর নাগাদ শিক্ষকতার জন্য ন্যূনতম ডিগ্রি যোগ্যতা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড করা হয়েছে? অর্থাৎ তুমি যদি টিচার হতে চাও, ন্যূনতম 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড না থাকলে তুমি কিন্তু টিচার হতে পারবে না। এটা কত বছরের মধ্যে এটা করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? চারটে অপশন রয়েছে: 2025, 2030, 2021 না 2028। তো দেখো, এখানে 2021 তো হবে না, কারণ অলরেডি 2021 পেরিয়ে গেছে। 2025ও হবে না, কারণ 2025 অলরেডি পেরিয়ে গেছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2030। তাহলে 2030 সালের মধ্যে টার্গেট নেওয়া হয়েছে যে কন্টিনিউয়াস সিপিডি এর মাধ্যমে অন্তত 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড না হলে তুমি টিচার হতে পারবে না। ওকে, পরবর্তী প্রশ্ন: তৃতীয় গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার নিম্নলিখিত কোন বছর শ্বেতপত্র প্রকাশ করেছিল? তো আশা করি প্রত্যেকেই জানো যে তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল লন্ডনে। লন্ডনে প্রথম, মানে আমাদের যে লন্ডনে তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল। প্রথম গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। তৃতীয় গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। এর মধ্যে অনলি সেকেন্ড, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেছিল, এবং কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বা এম কে গান্ধী, গান্ধীজি এখানে যোগদান করেছিল। এবং তিনটে সেশনেই যোগদান করেছিল ডক্টর ভি আর আম্বেদকর স্যার। তিনি এই তিনটে সেশনে কিন্তু প্রেজেন্ট ছিলেন। তো এই তিনটে গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে 1933 সালে 1933-তে এই শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল, এবং এই শ্বেতপত্রের মাধ্যমে তার সুপারিশ ক্রমে পরবর্তীকালে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে যে ভারত শাসন আইন, সেটা কিন্তু কার্যকরী করা হয়েছিল। আশা করি বোঝা গেল। আমি কিন্তু অনেক কিছু জিনিস, ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট। মাত্র 120 টাকায় তোমরা 24টা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ উইথ সলিউশন। এগুলো তোমরা কালেক্ট করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তাহলে আজকেই যোগাযোগ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও, এবং এগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টাস্ক ম্যানেজার খোলার জন্য সাধারণত কোন কি সংমিশ্রণ ব্যবহার করা হয়? কম্পিউটার যখন ব্যবহার করো, তখন দেখবে বিভিন্ন সময় যে কম্পিউটার হ্যাং করে বা কাজ ঠিকঠাক করতে পারো না, তখন সেখানে টাস্ক ম্যানেজার ওপেন করতে হয়। এই টাস্ক ম্যানেজারের মাধ্যমে কি করা হয়, তুমি কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছো সেই লিস্ট তুমি এখানে পেয়ে যাবে। ফলে যেটা প্রয়োজন নেই সেই অ্যাপ্লিকেশন তুমি বন্ধ করে কম্পিউটারকে ফার্স্ট করতে পারো। এর জন্য তুমি ব্যবহার করতে পারো, চারটে অপশন রয়েছে: অল্ট প্লাস F4, সিটিআরএল প্লাস শিফট প্লাস এসকেপ, সিটিআরএল প্লাস ট্যাব, অল প্লাস ট্যাব। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, সিটিআরএল প্লাস শিফট প্লাস যদি এসকেপ তুমি ব্যবহার করো, তাহলে তোমার টাস্ক ম্যানেজার ওপেন হবে, তুমি ব্যবহার করতে পারো। এর একটা অল্টারনেটিভ কিও রয়েছে, সেটা তোমরা ব্যবহার করতে পারো, সিটিআরএল প্লাস অল্ট প্লাস ডিলিট। এটাও তুমি ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলেও কিন্তু তুমি টাস্ক ম্যানেজার ওপেন করতে পারো। বাকি অল প্লাস F4 করলে যে কোনো উইন্ডো তুমি সেটা ক্লোজ করতে পারো। বাকি অল প্লাস ট্যাবের মাধ্যমে তুমি উইন্ডোজের একটা অপশন থেকে আরেকটা, একটা মানে টাস্ক বার থেকে তুমি আরেকটা উইন্ডোজে তুমি সুইচ করতে পারো। সিটিআরএল প্লাস ট্যাবের মাধ্যমে এটা পসিবল, তবে ভিউ একটু ডিফারেন্ট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে। জনপ্রিয় ভারতীয় খাবার বড়া পাও কোন রাজ্যের বিশেষত্ব? চারটে অপশন রয়েছে: গোয়া, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং পাঞ্জাব। তো প্রত্যেকেই জানি, দেখো বড়া পাও অপশন সি মহারাষ্ট্র, বা বেসিক্যালি আমরা বলবো মুম্বাইয়ের একটা বিশেষ ফেভার
খাদ্য। তো বেসিক্যালি এটা কি হয়, বড়া পাও বলতে পাও বলতে বলা হয় যে পাউরুটি রয়েছে, সে পাউরুটিটাকে পাও বলা হয়। এবার এর মাঝে তোমার যখন কোনো আলুর ভর্তা টাইপের কোনো একটা জিনিস এর মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, তখন তার নাম হয়েছে বড়া পাও। তো এইভাবে ব্যবহার করা হয় বড়া পাও, পাও ভাজি খাবারগুলো, যেগুলো মুম্বাইয়ের যারা বিভিন্ন স্লাম বা বস্তিতে যেসব মানুষ বা শ্রমিকরা বসবাস করে, তারা খুব অল্প খাদ্যে মানে অল্প আহারে বা কম টাকায় যে খাবারগুলো খায় এবং ভীষণ পরিশ্রম করতে পারে, সেই কারণে এই পাও ভাজি কিন্তু রয়েছে। তো এটা কিন্তু মুম্বাইয়ের ভীষণ ফেমাস খাবার, প্রচন্ড কিন্তু বিক্রি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন ক্ষমতা গভর্নরের নেই? চারটে অপশন রয়েছে: রিট জারি করার ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, আইন প্রণয়ন ক্ষমতা, আর্থিক ক্ষমতা। তো প্রত্যেকেই জানো যে গভর্নর বা যা রাজ্যপাল রয়েছে তার কিন্তু রিট জারি করার ক্ষমতা নেই, কারণ রিট জারি করার ক্ষমতা কেবলমাত্র দুটো অথরিটির কাছে রয়েছে। একটা রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, হায়ার কোর্ট, তারা রিট জারি করতে পারে আর্টিকেল 32 এর মাধ্যমে। আর হাইকোর্ট রিট জারি করতে পারে, তাহলে হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল 226 এর মাধ্যমে। কি পার্থক্য? সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কেবল মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে, যেখানে মৌলিক অধিকার সংক্রান্ত কোনো বিষয় যদি হয় তখন হবে। আর হাইকোর্ট রিট জারি করতে পারে রাজ্যের মধ্যে যে কোনো বিষয়ে রিট জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কেবলমাত্র মৌলিক অধিকারের রিট জারি করতে পারে, কিন্তু এটা সারা ভারতে কার্যকরী হয়। তো গভর্নরের কিন্তু এই রিট জারি করার ক্ষমতা নেই। গভর্নর, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেসব এক্সিকিউটিভ রয়েছে তাদের কিন্তু রিটের ক্ষমতা নেই। এটা শুধুমাত্র জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার মধ্যে এই অধিকারটা রয়েছে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি ম্যাগাজিনের নামকরণ কি করা রয়েছে? চারটে অপশন রয়েছে: পান্ডা, ময়ূর, হর্নবিল এবং বাঘ। তো মনে রাখবে এক্ষেত্রে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অপশন ডি, হর্নবিল। আমি একটু আলোচনা করে দিই ব্যাপারটা কি। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এটা গঠন করা হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। কিসের জন্য? এটা বেসিক্যালি গঠন করা হয়েছিল যে প্রাকৃতিক সংরক্ষণের জন্য, যে প্রকৃতিকে সংরক্ষণের জন্য যে একটা সচেতনতার দরকার, সেই কারণে এটা গঠন করা হয়েছিল। পরবর্তীকালে এই সোসাইটি থেকেই যে বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে, যেটার নাম হয়েছে হর্নবিল। তো হর্নবিলটা বেসিক্যালি ম্যাগাজিন যেটা প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে বন্যপ্রাণী এবং তার সঙ্গে প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য। তো মনে রাখবে এই বোম্বে ন্যাচারাল সোসাইটির একজন খুব ইম্পর্টেন্ট সদস্য ছিলেন ডক্টর সেলিম আলী। তো প্রত্যেকে ডক্টর সেলিম আলীর নাম শুনেছো। সেলিম আলী ন্যাশনাল পার্ক রয়েছে, যিনি ভারতের পক্ষী মানব নামে পরিচিত। তো তিনি ভারতের জন্য মানে প্রচুর কাজ করেছেন, ভারতের পাখিদের জন্য প্রচুর কাজ করেছেন। ওই জন্য আমরা তার নামের সেলিম আলী ন্যাশনাল পার্কও রেখেছি। ঠিক আছে? তো পক্ষী মানব তিনি তাকে বলা হয়ে থাকে। তিনি কিন্তু এই বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির তিনি কিন্তু একজন সদস্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, এফএলএন অনুসারে শিক্ষা বিজ্ঞানের কিসের সুপারিশ করা রয়েছে? তো এফএলএন অনুযায়ী চারটে অপশন রয়েছে: অনুসন্ধান ভিত্তিক শিক্ষা বিজ্ঞান, গঠনবাদী শিক্ষা বিজ্ঞান, প্রতিফলিত শিক্ষা বিজ্ঞান, না খেলনা ভিত্তিক শিক্ষা বিজ্ঞান। তো এর মাধ্যমে আমাদের সূচনা করা রয়েছে যে খেলনা ভিত্তিক টয় বেসড পেডাগজি, মানে বাচ্চাদের যে 3 বছরের যে বাচ্চা রয়েছে, 3 বছরের বাচ্চার জন্য যে শিক্ষা রয়েছে সেটা কি ধরনের করা উচিত, তো সেটা হচ্ছে প্লে বেসড খেলনা ভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বের করতে বলেছে। এখানের মধ্যে কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি লেখা রয়েছে? দেখো, কনসাস, রিসিভড, অকারেন্স, বিলিভ। তো এখানের মধ্যে বুঝতেই পারছি অপশন সি ভুল রয়েছে। কি ভুল রয়েছে? অকারেন্সের এ কিন্তু হবে না, এর জায়গায় হবে ই, অর্থাৎ অকারেন্স স্পেলিং হয় ও ডাবল সি ইউ আর আর ই এন সি। অকারেন্স মানে কোনো কিছু ঘটাকে বলা হয় অকারেন্স। ওকে, কনসাস মানে আমরা জানি যে কোনো কিছু সচেতন হওয়া, রিসিভ মানে কোনো কিছু পাওয়া, বিলিভ মানে কোনো কিছু বিশ্বাস করা। তো অকারেন্স বানানটা কিন্তু এখানে ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিমস ব্যবহার করা। হোমোনিমস কথাটার মানে হচ্ছে, মানে এক উচ্চারণ একই হবে কিন্তু তার মিনিং আলাদা হবে। দ্য প্রিন্স ইজ দ্য ড্যাশ টু দ্য থ্রোন। তাহলে একজন রাজকুমার, তার যে রাজ সিংহাসন রয়েছে তার কি হতে পারে? তাহলে এয়ার নিশ্চয়ই হবে না। রাজকুমার কি সিংহাসনের বাতাস হতে পারে? নিশ্চয়ই না। আর কি কি রয়েছে? বাতাস ছাড়াও আমাদের আর কি কি রয়েছে? হেয়ার।
HEIR, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। তাহলে এটা অবশ্যই হবে উত্তরাধিকারী, অপশন বি আমাদের হবে উত্তরাধিকারী। ঠিক আছে, আরো দুটো দেখো ইয়ার রয়েছে, যেমন ERR। এই ইয়ার মানে কি? ইয়ার মানে কোনো কিছু ভুল করা। ঠিক আছে, মানে মেক এ মিস্টেক, মানে কোনো কিছু তুমি যদি ভুল কাজ করো তখন সেটাকে ইয়ার বলা হয়, কোনো কিছু ভুল কাজ করা। আর ইয়ার, ইয়ার মানে কি? তুমি যদি কোনো কিছু সময়ের আগে চলে আসো, অর্থাৎ বিফোর ইন টাইম তুমি যদি পৌঁছে যাও তখন তোমাকে ইয়ার বলা হয়। চারটেই কিন্তু ইয়ার কথাটা শোনাচ্ছে, কিন্তু প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস কি হবে? অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে কি? যেটা প্রচুর পাওয়া যায়, যেটা অ্যাবান্ডেন্স, মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় অ্যাবান্ডেন্স মানে প্রচুর। তো এর অপোজিট কি হবে? অ্যান্টোনিমস কি হবে? অপশন সি হবে স্কারসিটি। স্কারসিটি মানে কোনো কিছুর যে অভাব সেটাকেই বলা হয় স্কারসিটি। প্রসপারিটি, প্রসপারিটি মানে জীবনে উন্নতি করা, সেটাকে প্রসপারিটি বলে। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে কোনো জিনিসকে তুমি বলতেই পারো সে এই জিনিসে এক্সাইটেড, মানে সে উত্তেজিত, সেই সেন্সে বলা হচ্ছে উত্তেজিত, এক্সাইটেড। ফরচুন, ফরচুন মানে হচ্ছে ভাগ্য। তো এর মধ্যে অবশ্যই প্রচুরের অপোজিট অভাব হবে, বোঝা গেল অপশন সি ঠিক। পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আই এম কলিং টু থ্যাংক ড্যাশ দ্য প্রেজেন্ট ইউ সেন্ট। মানে আমি তোমাকে ফোন করছি তুমি যে গিফটটা বা প্রেজেন্টটা পাঠিয়েছো তার জন্য। তাহলে অবশ্যই কি হবে? কোন প্রিপোজিশন ব্যবহার হবে? ফর, উইথ, অফ না ইন? তো অবশ্যই আই এম থ্যাঙ্কিং ইউ ফর, থ্যাঙ্ক ফর মানে কোনো কিছুর জন্য তাকে মানে ভালো বলা হয়, শুক্রিয়া আদায় করা যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কোনো কিছুর জন্য তার শুক্রিয়া করা। ঠিক আছে, এটা খুব সিম্পল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম এলিভেশন। এলিভেশনের অ্যান্টোনিম কি হবে? দেখো, এলিভেশন মানে কোনো কিছু যে এলিভেশন, আমরা এলিভেটর কথাটাকে ব্যবহার করি। এলিভেটর মানে তুমি যখন লিফটকে দেখো অনেক ক্ষেত্রে এলিভেটর বলা হয়। লিফট কি করে? কোনো জিনিসকে উপরে নিয়ে যায়, জেনারেলি নিচেও হয়, কিন্তু লিফট আমরা ব্যবহার করি হি লিফট। লিফট মানে উপরে তোলাকে ইনসেন্সে কিন্তু বলা হয়। তো এলিভেশন মানে কোনো কিছু উপরে যাও, তাহলে তার অ্যান্টোনিম কি হবে? নিচে আসা। তো এর মধ্যে চারটে কি হবে? প্রমোশন। প্রমোশন মানে জীবনে কোনো কিছু তোমার পদোন্নতি হওয়া, তাহলে পদোন্নতিটাও কিন্তু উপরের দিকে যাওয়া, তাহলে এটা আমাদের হবে না। ক্রিয়েশন, ক্রিয়েশন মানে কোনো কিছু তৈরি করা, এর সাথে সম্পর্কিত নয়। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে কোনো কিছু দেখানো, প্রেজেন্ট করা, দেখানো। ডিমোশন, ডিমোশন মানে তোমার পদ অবনতি হওয়া, পদে অবনতি হওয়া। তাহলে একমাত্র এটাই হবে, অপশন বি হবে ডিমোশন, যে কোনো কিছুর অবনতি হওয়াকে ডিমোশন বলা হয়। এলিভেশনের অপোজিট ডিমোশন হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ইনকারেক্টলি স্পেল ডিসোসিয়েশন, সিনেরিয়াল প্রোনাউন্সিয়েশন আর ডিনাউন্সিয়েশন। তো অবশ্যই এখানে ইনকারেক্টলি স্পেল রয়েছে প্রোনাউন্সিয়েশন, কারণ অ্যান্ড এই যে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন নয়, প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ PR ও প্রো, নান মানে NUNCIATION, অর্থাৎ NOU এর জায়গায় শুধুমাত্র ইউ ব্যবহার করা হবে, তাহলে সেটাই হবে প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ করা। আমরা বিভিন্ন কিছু উচ্চারণ করে থাকি, যেটাকে উচ্চারণকে বলা হয় প্রোনাউন্সিয়েশন করা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? এখানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, হিউমার দ্যাট ডেসক্রাইবস দ্য উইকনেস অফ দ্য আদার পারসন, ইট ইজ ইটসেলফ এ ক্রাইম অ্যামং পিয়ার গ্রুপ। যে কারো সম্পর্কে কোনো কিছু যে উইকনেস নিয়ে আলোচনা করা বা উইকনেস নিয়ে তাকে মানে হার্ট করা, সেটাকে কি বলা হয়? দেখো, প্রথম কথায় জোক। জোক ব্যাপারটা না, জোক মানে কোনো কিছু মজা করা, তো সেটার সঙ্গে কোনো মানে উইকনেস ব্যাপার বোঝাচ্ছে না। অ্যাটায়ার, অ্যাটায়ার মানে কোনো কিছু জামা পরা, ক্লোদিং, তুমি কোনো কিছু সেজে গুজে কোথাও যাচ্ছ সেটাকে অ্যাটায়ার বলা হয়। এটা হচ্ছে না। কার্স, কার্স মানে কি? অভিশাপ। তো এখানে অভিশাপ সংক্রান্ত কোনো ব্যাপার না, তো এখানে অ্যান্সার হবে স্যাটায়ার। স্যাটায়ার মানে কোনো ব্যক্তির দুর্বলতা নিয়ে যদি মজা করা হয়, হিউমার করা হয়, সেটাকে স্যাটায়ার বলা হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, আই এম স্কিয়ার্ড অফ স্নেকস, লাইকওয়াইজ ইউ আর ড্যাশ অফ লিজার্ডস। চারটে অপশন রয়েছে, প্যাশনেট, ক্রিটিক্যাল, ফন্ড না ফিয়ারফুল। আই এম স্কিয়ার্ড অফ স্নেকস মানে আমি সাপে ভয় পাই, সেরকমই তুমি লিজার্ড বা টিকটিকিতে ভয় পাও, তাহলে টিকটিকিতে ভয়ের কথাই বলা হচ্ছে। প্যাশনেট নিশ্চয়ই না, প্যাশন মানে সেই জিনিসে ইন্টারেস্ট হওয়া। ক্রিটিক্যাল মানে সেই সিচুয়েশনটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল মানে ভয়জনক। ফিয়ারফুল মানে ভীত, আর ফন্ড মানে সে তার হচ্ছে জন্য ভক্ত। ফন্ড সে তার ভক্ত বা সে আকৃষ্ট সেই জিনিসের প্রতি, তাহলে এটা অ্যান্সার হবে ফিয়ারফুল।
সে যেমন সাপে ভয় পায়, তুমিও তেমন টিকটিকিতে ভয় পাও। খুব সিম্পল। চলো, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? I begin to pronounce the sequence of words and numbers that will prevent her from giving him a piece of her dash. তো দেখো, আমি প্রোনাউন্স করছি, প্রোনাউন্স মানে কোনো কিছু উচ্চারণ করছি, কি সিকোয়েন্স অফ ওয়ার্ড, অনেক ওয়ার্ড উচ্চারণ করছি এবং নাম্বার উচ্চারণ করছি, যেটা কি করছে, প্রিভেন্ট হার ফ্রম গিভিং হিম এ পিস অফ ড্যাশ। তার মানে কি, আমি যখনই কোনো কিছু ওয়ার্ড বা নাম্বার উচ্চারণ করছি, সেটা কি হচ্ছে, তার শান্তি ভঙ্গ করছে। তাহলে পিস অফ মাইন্ড হবে উত্তর। পিস অফ মাইন্ড মানে শান্তি, শান্তিটা ভঙ্গ করছে। তাহলে পিস অফ কেক নিশ্চয়ই নয়, খাওয়ার সংক্রান্ত পিস অফ আর্ট বা মিউজিকের মধ্যে কিছু নয়। সেটা তার কি হচ্ছে, তার যে সম্পদ, তার যে শান্তি, সেটা ভঙ্গ হচ্ছে, এই কথাটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।